তোমরা সবাই চতুর্থ শ্রেণীতে ভালোভাবে পাস করে তোমরা পঞ্চম শ্রেণীতে উঠেছ। এখন পঞ্চম শ্রেণীতে তোমাদের বাংলা ব্যাকরণে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি এর আগে তোমরা স্বরসন্ধি করেছ চতুর্থ শ্রেণীতে। তাতে আমরা দেখেছি একটা স্বরবর্ণের সঙ্গে তারই পাশে যদি আরেকটা স্বরবর্ণ থাকে তাহলে দুটো যোগ হয়ে যায় এবং তাদের মধ্যে কিছু পরিবর্তন ঘটে। এটা হচ্ছে স্বরসন্ধি। সেখানে আমরা যেটা জেনেছি মিলনটা হবে, সন্ধি হচ্ছে মিলন, মিলনটা হবে বা সন্ধিটা হবে দুটো স্বরবর্ণের মধ্যে। অয়ের সঙ্গে আ হবে বা আয়ের সঙ্গে অ হবে বা হ্রস্বের সঙ্গে অ হবে। যেমন ধরো বিদ্যা যুক্ত আলয়, বিদ্যার শেষে আ আছে, আলয়ের আগে আ আছে, দুটো আ পাশাপাশি হয়ে যাচ্ছে, তাহলে দুটো আ মিলে একটা আয়ে পরিণত হচ্ছে। তো এগুলো চতুর্থ শ্রেণীর যে স্বরসন্ধি সে বিষয়টা তোমরা একবার দেখে নিও। এখন ব্যঞ্জন সন্ধি কি? ব্যঞ্জন সন্ধি হচ্ছে কোন স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের সন্ধি। অথবা কোন ব্যঞ্জন বর্ণের সঙ্গে কোন ব্যঞ্জন বর্ণের সন্ধি। মূলত এই দু রকমের ব্যঞ্জন সন্ধি দেখা যায়। ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের সন্ধি হবে, অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণেরই সন্ধি হবে। ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণেরই সন্ধি হবে। এছাড়া আরেক রকমের সন্ধি দেখা যায় যেখানে আগে স্বরবর্ণ থাকবে তারপরে ব্যঞ্জন বর্ণ থাকবে। তো তাদের উদাহরণ খুবই কম। তোমাদের যে দুটো করতে হবে, ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের সন্ধি হবে অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের সন্ধি হবে। এই দুটো তোমাদেরকে করতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে সন্ধি করতে গেলে শব্দের শেষে কোন বর্ণটা রয়েছে, প্রথম শব্দের শেষে কোন বর্ণটা রয়েছে আর পরবর্তী শব্দের প্রথমে কোন বর্ণটা রয়েছে, এটা জানতে হবে। তো কি করে জানবো? জানার যে রাস্তা সেটা আজকে আমরা সেইটা দিয়ে আজ আমরা শুরু করব। জানার রাস্তাটা হচ্ছে বর্ণ বিশ্লেষণ। জানার রাস্তাটা হচ্ছে বর্ণ বিশ্লেষণ। কি বললাম? বর্ণ বিশ্লেষণ। বিশ্লেষণ মানে ভেঙে ভেঙে তার যে টুকরোগুলো আছে সেই টুকরোগুলোকে আলাদা করা। আমরা সবাই জানি যে কোনো শব্দ কতগুলো ধ্বনি দিয়ে গঠিত হয়, বা লেখার ক্ষেত্রে বলতে পারি কতগুলো শব্দ, একটা শব্দ কতগুলো বর্ণ দিয়ে গঠিত হয়। তো তার মধ্যে স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে। বাংলা ভাষায় বা কোনো ভাষাতেই স্বরবর্ণ নেই এরকম কোনো শব্দ সম্ভবত নেই। উদাহরণ দিচ্ছি, আমি। আচ্ছা, তার আগে তোমরা
একটু মনে করে নাও স্বরবর্ণ কি কি থাকতে পারে। অ, আ, ই, ই, উ, উ, ঋ, এ, ওই, ও, ও। মোট 11টা স্বরবর্ণ থাকতে পারে। আমরা পড়েছিলাম 12টা স্বরবর্ণ। অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রে, লে, লে। এ, ওই, ও, ও। কিন্তু এখন লিয়ের ব্যবহার বাংলায় তো নেই, সংস্কৃত ভাষাতেও লিয়ের ব্যবহার অত্যন্ত অল্প, ফলে লিটাকে বাদ দেওয়া হয়েছে। স্বরবর্ণ হচ্ছে মোট 12টা ছিল আগে আমরা পড়তাম, এখন আমরা পড়ি স্বরবর্ণ 11টা। অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ ঋ, এ, ওই, ও, ও। তো শব্দ কিভাবে গঠিত হয়? কতগুলো বর্ণ মিলে একটা শব্দ গঠন করে। শব্দের সংজ্ঞা হিসেবে যখন তোমাদেরকে জানতে যাওয়া হয় পরীক্ষায় যে শব্দ কাকে বলে, তখন তোমরা কি বলো? কতগুলি বর্ণ যখন একসাথে মিলিত হয়ে কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা বলি শব্দ। শব্দটা কি না, শব্দ হচ্ছে কতগুলো বর্ণ বা ধ্বনির সমষ্টি, এবং এই সমষ্টিটা কোনো একটা অর্থ প্রকাশ করবে, সেটাকে আমরা বলবো শব্দ। তো একটা উদাহরণ দিচ্ছি, আমি। এই কথাটার তো একটা অর্থ আছে, আমি, আমি মানে আমাকে বোঝানো হচ্ছে। এর মধ্যে কটা বর্ণ আছে? তোমরা কি বানান করো? আ, ময়ে, হ্রস্বইকার, কি তাই তো? আ, ময়ে, হ্রস্বইকার, তাই তো? তাহলে এখানে কটা বর্ণ আছে? এই একটা শব্দ, এই শব্দটার মধ্যে বর্ণ কটা আছে? 3টে বর্ণ আছে। 3টে বর্ণের মধ্যে তুমি দেখো স্বরবর্ণ কটা আছে? আ রয়েছে, আর ই রয়েছে, আর ব্যঞ্জন বর্ণ কোনটা রয়েছে? ম রয়েছে। এবার একটু লক্ষ্য করে দেখো, আমি যে বর্ণ বিশ্লেষণ করলাম, আয়ের নিচে কোনো হসন্ত নেই, হ্রস্বের নিচে কোনো হসন্ত নেই, শুধুমাত্র মটার নিচে হসন্ত। এই হসন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণকে যখন তোমরা আলাদা আলাদা ভাবে লিখবে তার সঙ্গে হসন্ত দিতে হবে। আরেকটা উদাহরণ ধরো, কবি। কবি কয় হস্যইকার আছে? কয়ে কি কার আছে? কয়ে কোনো কার নেই। কয়ে কোনো কার নেই। কোনো কার না থাকা মানে হচ্ছে অকার থাকা। কোনো শব্দে কোনো ব্যঞ্জন বর্ণ যদি থাকে আর তার সাথে যদি হস্যইকার, দীর্ঘইকার, আকার, একার না থাকে, তাহলে ধরে নিতে হবে যে ওটা হচ্ছে অকার আছে, একটা ক আছে। তাহলে কটায় কি আছে? ক ব্যঞ্জন বর্ণ, কোন কার নেই মানে অকার আছে, ক যুক্ত অ, ক হয়ে গেল। এবারে বি, বি কি করবে? বয়ে হস্যইকার, ব যুক্ত হ্রস্বইকার। কবি কয়ে অকার, বয়ে হ্রস্বইকার। কবি হচ্ছে কয়ে অকার, বয়ে হ্রস্বইকার। তাহলে আমরা যখন বর্ণ বিশ্লেষণ করব, তাহলে ক যুক্ত অ যুক্ত ব যুক্ত ই। দেখো কটা ব্যঞ্জন বর্ণ, তাই এর সঙ্গে হসন্ত দিলাম। বটা ব্যঞ্জন বর্ণ, তাই এর সঙ্গে হসন্ত দিলাম। যখনই এদের সঙ্গে কোনো স্বরবর্ণ যোগ হয়ে যাবে তখন এটা উঠে যাবে হসন্তটা।
যেমন এখানে দেখো কোনো হসন্ত নেই, কারণ কি কয়ের সঙ্গে অকার যোগ হয়ে আছে, এই জন্য হসন্ত নেই। বয়ে হসন্ত নেই কেন না, বয়ের সঙ্গে একটা স্বরবর্ণ হর্ষ যুক্ত হয়ে আছে। যখন আমরা এদেরকে আলাদা করব তখন স্বরবর্ণগুলো আমাদের আলাদা আলাদা করে দেখিয়ে দিতে হবে। তাহলে ছোটখাটো আমরা দু চারটা বর্ণ বিশ্লেষণ করি। আজকে বর্ণ বিশ্লেষণটা যতটা পারা যায় আমরা যদি করতে পারি, এর পরের দিন আমাদের সন্ধিটা করা অনেক সহজ হয়ে যাবে। দেখো, গাছ, গাছ শব্দটাই কি রয়েছে, গয়ে আকার ছ, হসন্ত আছে নেই, তার মানে ছয়ে অকার আছে। ছয়ে যেহেতু হসন্ত নেই তাহলে ছয়ে অকার আছে। তাহলে গাছ বর্ণ বিশ্লেষণ করলে কি পাবো, গ যুক্ত আ যুক্ত ছ যুক্ত অ। এর মধ্যে ব্যঞ্জন বর্ণ কোনগুলো, গ আর ছ, কাজে এদের হসন্ত বসাতে হবে। মনে রাখবে বর্ণ বিশ্লেষণ করার সময় সব সময় ব্যঞ্জন বর্ণগুলো হসন্ত দিতে হবে দিতে হবে দিতে হবে, এই জায়গাটা কিন্তু তোমরা মনে রাখবে। এবার আমরা ফিরে যাই, রাম বনে ফুল পাড়ে, এটা বোধহয় আমরা সহজ পাঠে পড়েছিলাম। রাম বনে ফুল পাড়ে, তাহলে বনে কি হবে, এর মধ্যে কটা কটা বর্ণ আছে, ব আছে, বয়ের কোনো কার নেই মানে অকার, তার মানে ব আছে অ আছে, তারপরে কি আছে, ন আছে এ আছে। তাহলে বয়ে অকার যুক্ত নয়ে একার হয়ে গেল। বনে বয়ে অকার নয়ে একার। দেখো বটা ব্যঞ্জন বর্ণ, নটা ব্যঞ্জন বর্ণ, এই জন্য এদের সঙ্গে হসন্ত থাকছে মানে থাকবেই। আচ্ছা, ফুল পাড়ে, ফুল কি আছে, ক্ষয় হর্ষকার ল, লয়ে হসন্ত নেই, তার মানে লয়ের সঙ্গে অকার আছে। তাহলে ক্ষয়ে হর্ষকার, ক্ষয়ে হ্রস্বকার লয়ে অকার। ফুল ক্ষয়ে হর্ষকার, লয়ে কোনো কার নেই মানে লয়ে অকার, অ ব্যঞ্জন বর্ণ তাই হসন্ত বসানো হলো, ল ব্যঞ্জন বর্ণ তাই হসন্ত বসানো হলো। এবার দেখো অচল, অ চ ল, আমরা বর্ণ পরিচয় প্রথম ভাগেই পড়েছিলাম, অচল অধম অপর এই শব্দগুলো। তো অচলয় প্রথমে কি আছে, স্বরবর্ণ আছে অ, তারপরে চ আছে ল আছে, চয়ে হসন্ত নেই মানে চয়ে অকার আছে, লয়ে হসন্ত নেই মানে লয়ে অকার আছে। তাহলে প্রথমে স্বরবর্ণটা যেমনটা তেমনি লিখে দিলাম, অটা লিখে দিলাম। এরপর চলো, তাহলে চয়ে কোনো কার নেই মানে চয়ে অকার, লয়ে কোনো কার নেই মানে লয়ে অকার। কটা ব্যঞ্জন বর্ণ রয়েছে, একটা দুটো, দুটো দিয়ে হসন্ত দিলাম। স্বরবর্ণ কটা রয়েছে, একটা দুটো তিনটে, স্বরবর্ণে হসন্ত দেয়া যাবে না। হসন্তটাই চিহ্ন যে এটা স্বরবর্ণ নাকি ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের সঙ্গে হসন্ত থাকবে, স্বরবর্ণের সঙ্গে হসন্ত থাকবে না। এবার এটা তোমরা দেখো এটা করতে পারো কি না।
রাবণ, রাবণ, রাবণ কি আছে? রয় আকার আছে, বয়ে কোনো কাল নেই মানে বয় আকার আছে। ন, নয় কোনো কাল নেই মানে নয় অকার আছে। তাহলে কি হলো? রাবণটা রাটা খুব সহজেই হয়ে গেল, রয় আকারটা তো দেখতেই পাচ্ছি। বয়ে কোনো কার নেই মানে অকার আছে। নয় কোনো কার নেই মানে নয় অকার আছে। রাবণ পরিষ্কার হয়েছে, বোঝা গেছে। এরপরে আমি এটা লিখছি অদিতি। অত স্বরবর্ণ স্পষ্ট বোঝা যাচ্ছে, দয়া ভাষ্যকার, দয়া ভাষ্যকার। তাহলে এটা বর্ণ বিশ্লেষণ করলে হবে অ দয়া ভাষ্যকার, তয়ে ভাষ্যকার, অদিতি। অ দয়া ভাষ্যকার, তয়ে ভাষ্যকার। দেখো এখন পর্যন্ত আমরা যে শব্দগুলো বর্ণ বিশ্লেষণ করলাম এগুলোর মধ্যে একটাতেও যুক্তাক্ষর নেই। সবগুলোই দেখো একটা করে স্বরবর্ণ প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের পরে পরে আছে। কিন্তু যখন যুক্তাক্ষর দিয়ে আমরা, যুক্তাক্ষর যদি আমাদেরকে দিয়ে দেয়, যুক্তাক্ষর দেওয়া কোনো শব্দ, এগুলোকে বর্ণ বিশ্লেষণ করো, তো কি করে করব? ধরো তোমাদেরকে বলা হলো রক্ত, বর্ণ বিশ্লেষণ করো। রক্তটা এভাবে লিখে আর রক্তটা এভাবেও লেখা হয়। রক্ত যেমন করে খুশি লিখতে পারো, আমরা এভাবে লিখতাম, এখন দেখছি কেউ কেউ এভাবে লিখছে। আমার কোথাতেও আপত্তি নেই, আমি এভাবেই লিখব। তো রক্ত এর মধ্যে কি আছে? র আছে আর কয়ত আছে, র আছে আর কয়ত আছে। হসন্ত নেই, রয়ের পরে রয়ের সঙ্গে হসন্ত নেই, তার মানে অকার আছে। কয় কয় হসন্ত নেই, তার মানে কয় কয়ের পরে অকার আছে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এরকম, র যুক্ত অ যুক্ত কয়েত যুক্ত অ। ঠিক আছে, কিন্তু কয়েত নামে কোনো ব্যঞ্জন বর্ণ তোমরা তো পড়োনি। কয়েতর মানে কি? কয়ের সঙ্গে ত লেগে আছে। তাহলে এই কয়েতটাকে আমাকে ভাঙতে হবে। ক আর ত, এদের মাঝে কোনো স্বরবর্ণ নেই। কয়েত, ক আর ত আলাদা করে নিলাম। তাহলে রটাকে এখানে নামিয়ে দিলাম যেমনটা তেমনি, অটাকে এখানে নামিয়ে দিলাম যেমনটা তেমনি। কয়েকটা ভেঙেছি, ক ত যুক্ত কি কার আছে? অকার আছে, কোনো কার নেই মানে অকার আছে। তাহলে একটু লক্ষ্য করে দেখো, এটা কি হলো? র যুক্ত অ যুক্ত ক যুক্ত ত যুক্ত অ। দেখো এটা যেহেতু সংযুক্ত ব্যঞ্জন বর্ণ, তাই এদের মাঝে কোনো স্বরবর্ণ নেই। একটা ব্যঞ্জন বর্ণ আরেকটা ব্যঞ্জন বর্ণের ঘাড়ে চেপে গেছে, মাথায় চেপে গেছে, এদের মাঝখানে কোনো স্বরবর্ণ নেই। আমরা যখন বর্ণ বিশ্লেষণ করছি তখন আমরা দেখতে পেলাম যে কয়ে ত কয়ে ত এর মাঝে কোনো স্বরবর্ণ নেই। বোঝা গেছে? এরপরে আরেকটা করি আমরা। ভক্তি বানানটা কি? ভ কয় কয় হস্যইকার,
ভক্তি বানানটা হচ্ছে ভব, কয়ে কয়ে হ্রস্বইকার। এখানে কয়ে কয়েতে যুক্ত ব্যঞ্জন আছে, ভয়ে কোনো কার নেই মানে অকার, অকার। এবার কয়ে তো কি কার আছে? হ্রস্বইকার, কয়ে কয়ে হ্রস্বইকার, হ্রস্বইকার। কয়ে তটে কি আছে? একটু আগে বললাম, কয়ে কয়ে মধ্যে আছে ক আর ত। তাহলে কয়ে তটা মুছে দিয়ে আমি লিখব ক যুক্ত ত, সরি, হয়ে গেল ভক্তি। এরকম যুক্ত ব্যঞ্জন দিয়ে তোমরা ঘরে বর্ণ বিশ্লেষণ অভ্যাস করবে এবং তোমাদের মাস্টারমশাইকে বা দাদাভাই দিদিভাইদেরকে তোমরা একটু দেখিয়ে নেবে যে যুক্ত ব্যঞ্জন দিয়ে কীভাবে করা হয়। এবার একটু কঠিন করে দিচ্ছি তোমাদের, আশা করি পারবে। বয়ে জকলা ইয় বর্গীয় জ দন্তন্য ব্যঞ্জন। এই ব্যঞ্জন শব্দটার সঙ্গে আমরা বর্গ বিশ্লেষণ করব। বয়ে কি ফলা আছে? জকলা। বয়ে কি ফলা রয়েছে? জকলা, জকলা। জকলাটা বয়ের সঙ্গে লেগে আছে, মানে এদের মাঝে কোনো স্বরবর্ণ নেই। তাহলে বয় জকলাটা হবে বয়ে জ, বয় জকলা। অসন্ত আছে? নেই, তাহলে অ। এটা যুক্ত ব্যঞ্জন ছিল, দেখে দিলাম বয় জকলা, কোনো আকার ইকার নেই, কোনো কারই নেই, তার মানে এটা হচ্ছে অকার, বয় জকলা হয়ে গেল। এবার ইয় জ, ইয় জ, কোনো কার আছে? নেই, তার মানে অকার। এবার ন, নয়ে কোনো কার আছে? নয়ে কোনো কার নেই, মানে নয়ে অকার। তাহলে তোমরা দেখো যেখানে যেখানে যুক্ত ব্যঞ্জন রয়েছে, বয় ফলা যুক্ত ব্যঞ্জন, এর মাঝে কিন্তু কোনো স্বরবর্ণ আসবে না। ইয় জ যুক্ত ব্যঞ্জন, ইয় জ, এদের মাঝে কোনো স্বরবর্ণ আসবে না। বয়জ ফলা অকার, মানে বয়জ ফলা আকার ইকার নেই, কিছুই নেই, মানে অকার। তাহলে বয়ে জকলা অকার, তারপরে কি হচ্ছে ইয় জ, মানে ইয় জয়ে অকার, ইয় জয়ে অকার, তারপরে ন, নয়ে অকার। ক্লিয়ার? এবার একটু বড় করে দিই। আচ্ছা, বড় করবো না, আগে একটু ছোটই করে দিই। কুম্ভ কি হবে? কুম্ভ কি হবে? কয়ে হ্রস্বকার ময়ে ভ যুক্ত ব্যঞ্জন, মানে এদের মাঝে কোনো স্বরবর্ণ নেই। তারপরে ময়ে ভয়ে কি কার আছে? কোনো কার নেই, মানে অকার। তো কিরকম হচ্ছে ব্যাপারটা? কয়ে হ্রস্ব, এবার ময়ে ভ যুক্ত ব্যঞ্জন, তাহলে ময়ে ভ কি কার আছে? কোনো কার নেই, মানে অকার। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা অনেকটাই পরিষ্কার হয়েছে। পরিষ্কার যদি হয়ে থাকে তাহলে তোমরা এবারে বলো এটা কি হবে?
কুম্ভ কারক, কুম্ভকার। কুম্ভ তো আমরা বর্ণ বিশ্লেষণ করতে শিখে গেছি। তাহলে কুম্ভতে কি হলো? কয়ে রস্যকার, ময়ে ভয়ে অকার যুক্ত কুম্ভে কার, কয়াকার র, কয়ে আকার র, র মানে রয়ে অকার। দেখো এত বড় একটা শব্দ তোমরা কত সহজে করে ফেললে। কয়ে হর্ষকার, ময়ে ভ, ময়ে ভ। এবার আমার ভুলটা কোথায় হয়েছে? ময়ে ভয়ের পর একটা অকার দিতে হলো, ঠিক কি না? তাহলে ময়ে ভয়ের পরে একটা অকার হবে, তারপর কয়ে আকার আছে, কয়ে আকার হলো, রয়ে অকার হলো। বর্ণ বিশ্লেষণ মোটামুটি তোমরা বুঝে গেছো। এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বর্ণ বিশ্লেষণের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। তক্র, তক্র আর তর্ক। এখানে কি আছে? ত কয়ের অপল আর ত কয়ের রেপ। যদি রেপ থাকে তাহলে এই রেপটা র হয়ে এই বর্ণটার আগে বসবে। যদি কোনো শব্দে রেপ থাকে তবে ওই রেপটি র হয়ে বর্ণটির আগে বসবে। এটা কিসের নিয়ম? বর্ণ বিশ্লেষণ করার নিয়ম। যে যদি কোনো শব্দে রেপ থাকে, রেপ মানে হচ্ছে র, যদি কোনো শব্দে রেপ থাকে তাহলে ওই রেপটি র হয়ে সেই বর্ণটির আগে বসবে। মানে কয়ের রেপ আছে তাহলে কয়ের আগে বসবে। তাহলে তর্কটা কি হবে? তয়ে কোনো কাজ নেই মানে অকার, কয়ের রেপ, এই রেপটি কয়ের আগে বসবে। যুক্ত র যুক্ত ক যুক্ত অ হয়ে গেল। দেখো তোমরা যুক্তগুলো বাদ দিয়ে পড়ো তাড়াতাড়ি। তর্ক, তর্ক হচ্ছে তো। তাহলে রেপ থাকলে পরে কয়ের মাথায় রেপ আছে, তাহলে কয়ের আগে র বসবে। ঠিক আছে? এরকম সতর্ক, বর্ণ, এগুলো তোমরা একটু প্র্যাকটিস করো। আর কয়ের অফলা যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই, কয়ের পরেই রটা বসবে। কয়ের অফলা তক্র, ত যুক্ত অ যুক্ত ক যুক্ত র যুক্ত অ, তক্র। তাহলে যদি রফলা থাকে তাহলে সেই বর্ণটার পরে র হবে। কয়ে রফলা আছে মানে ক বর্ণের পরে রটা হবে, আর কয়ে রেপ আছে মানে ক বর্ণের আগে রটা হবে।
এইটুকু তোমরা একটু মন দিয়ে বুঝে নেবে। এর পরের ক্লাসেও বর্ণ বিশ্লেষণ করাবো, আর একটু বড় বড় শব্দগুলোর বর্ণ বিশ্লেষণ, আরও কি কি নিয়ম আছে সেগুলো নিয়ে চর্চা করব। তারপর আমরা ব্যঞ্জন সন্ধিতে প্রবেশ করব। আজকের মতো এই পর্যন্তই। সবাই একটু পড়াশোনা করো।